আপনার লাইট ফ্যান যখন আপনার সুইচ থেকে আপনার লাইট যখন দূরে থাকে, আপনি চাইলেও লাইট আপনার হাত দিয়ে চাইলেও আপনি অফ করতে পারবেন না। এই লাইট অফ করতে গেলে আপনার সুইচের কাছে যেতে হবে, অর্থাৎ যেইখানে মেইন আপনার ওইটার সুইচ, সেখান থেকে বন্ধ করলে লাইটটা অফ হয়ে যাবে। ঠিক একইভাবে আপনার এই সুইচ হলো এই ঘাড় থেকে, আর হাতে হলো আপনার লাইটের মতো। সুতরাং এই হাত আপনার চিকিৎসা করে বা এই হাত নিয়ে চিন্তা করে লাভ নেই। এই ঘাড় থেকে যে আসতেছে ব্যথাটা, এই ঘাড়ে আপনার চিকিৎসা করতে হবে, তবেই আপনারা উপকৃত হবেন। আসসালামু আলাইকুম, আমি শোয়েব আহমেদ, ফিজিওথেরাপিস্ট, কাজ করছি ইংল্যান্ডের রেজিস্টার ফিজিওথেরাপিস্ট হিসাবে। আমি এই ভিডিও বানানোর ক্ষেত্রে নানা ধরনের সমস্যা নিয়ে ভিডিও বানিয়ে থাকি, বিশেষ করে ঘাড় ব্যথা, কোমর ব্যথা, ফিজিওথেরাপি রিলেটেড যত ভিডিও আছে এরকম বানানোর চেষ্টা করি। তো এরকম আমাদের চ্যানেলের কমেন্টস বক্সে এত পরিমাণে যে বিষয়টা আমাদের জিজ্ঞাসা আসে, তা হলো তাদের ঘাড় ব্যথা, হাত ঝিনঝিন করে, হাতের যে ব্যথা এটা ঘাড় থেকে হাত পর্যন্ত আসে, এরকম যে জিজ্ঞাসা এটি খুব বেশি হয়ে থাকে। এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো। সুতরাং এই ভিডিওকে না স্কিপ করে বা না টেনে পুরোটা দেখার চেষ্টা করুন, যার মাধ্যমে আপনারা বুঝতে সক্ষম হবেন যে কেন, কিভাবে, কখন চিকিৎসা নিতে হবে, যার মাধ্যমে আপনারা উপকৃত হবেন। ঘাড় ব্যথা, এই ঘাড় ব্যথা কেন হয়? এই ঘাড় ব্যথা নানা কারণে হতে পারে, তবে বিশেষ করে যে কারণগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি তা হলো সার্ভাইকাল স্পন্ডাইলোসিস। এই বিষয়টা অনেকের টেস্ট বা এক্সরে এমআরআই এর মধ্যে থাকে, অনেকেই বুঝে না। সেটা হলো সার্ভাইকাল স্পন্ডাইলোসিসটা বিষয়টা কি? তা হলো আমরা জানি আমাদের সার্ভাইকাল যে পোর্শন, আমাদের যে ঘাড় গঠিত হয়েছে, যে মেরুদণ্ড, এখানে 7টি ছোট ছোট ভার্টিব্রা থাকে। এই ভার্টিব্রার মাঝখানে চাকতির মতো এক ধরনের পদার্থ থাকে, যা ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এই ডিস্ক বের হয়ে গিয়ে যখন নার্ভে প্রেসার করে, এই যে সিনারিও, এই সিনারিওটাকেই বলা হয় স্পন্ডাইলোসিস। এখানে আপনার যে ডিস্কের যে হাড়ের যে একটা শেপ থাকা দরকার, অনেক সময় এই শেপ নষ্ট হয়ে যায়, এবড়ো হয়ে যায়, চোখা হয়ে যায়, তখন এটা পিঞ্চ করে, তখন তীব্র ব্যথা হয়। এই সব কারণগুলোর মাধ্যমে আমাদের হাতের দিকে চলে আসে। তো এই সার্ভাইকাল স্পন্ডাইলোসিস এটি ওয়ান অফ দ্য মেজর কারণ আপনার ঘাড় ব্যথার। এছাড়া আপনার দীর্ঘক্ষণ কম্পিউটার, মোবাইল, বিশেষ করে মোবাইল আপনার স্ক্রোলিং যখন এরকম মাথা নিচু করে করেন ঘন্টার পর ঘন্টা, এটি মনে রাখা দরকার, যখন আপনার এরকম ঘাড় একটা নিউট্রাল 90 ডিগ্রি আকারে থাকে, তখন আপনার এই ঘাড়ের ওজন যতটুকু থাকে, যখন আপনি এরকম অ্যাঙ্গেল কমে যায়, এটার ওজন ডাবলের পরিমাণে হয়ে যাবে। অর্থাৎ আপনার মাথার ওজন আর্গোনমিক বা এই কোণগতভাবে যে আপনার মাথা থাকা দরকার যেই পজিশনে, এটা যখন এরকম ঝুঁকে যায়, তখন এই মাথার ওজন অনেক পরিমাণে বেড়ে যায়, এটা স্বাভাবিকের তুলনায় ডবল হয়ে যায়। সুতরাং যখন এরকমভাবে করেন, তখন এই মাসেলগুলো একটা সময়, বছরের পর বছর, মাসের পর মাস যখন এরকম করেন, তখন এই মাসেলগুলো এফেক্টেড হয়ে যায়, স্পাজমিক অবস্থা হয়ে যায়, শক্ত হয়ে যায়। তখনই সাধারণত এই এফেক্টেড হওয়ার কারণে, তখন এই মাসেল প্রথমে এফেক্টেড হয়, তারপর স্ট্রাকচারে যায়, অর্থাৎ এই হাড়ে যায়, ইন্টারভার্টিব্রাল ডিস্কে যায়, নার্ভ এফেক্টেড হয়। এই টোটাল সিনারিওটা শুরু হয় এভাবে, বিশেষ করে দীর্ঘ সময় মোবাইল, কম্পিউটার এরকম চালানোর কারণে। এছাড়া আরেকটি কারণ, তা হলো আমরা জানি যে ট্রমাটিক কারণ। অনেক সময় কেউ কেউ ব্যথা পান, গাড়িতে অ্যাক্সিডেন্ট করেন। তারপরে সবচেয়ে যে বেশি কারণ হয় তা হলো যে আমরা যখন শুয়ে থাকি, শুয়ে থাকার কারণে কারো বালিশ উঁচু থাকে, কারো নিচু থাকে, যার কারণে অনেক সময় যে কখন ঘুমিয়ে যে আমরা জানি না। এই পশ্চারাল যে প্রবলেম, বিশেষ করে দুটো বালিশ অথবা 3টি বালিশ, কিভাবে একটা যে পজিশন থাকা দরকার সেই পজিশন মেনটেন করি না, যার কারণে সকালে ওইটা দেখে আমরা তীব্র ব্যথা, ঘাড় নাড়াইতে পারি না। এই প্রবলেমগুলাই ইউজুয়ালি আমাদের রোগীরা বলে থাকে। এবার আসে হাত ঝিনঝিন কেন করে। ঘাড়ের সাথে হাত ঝিনঝিনের সম্পর্ক কি? হাত ঝিনঝিনের সম্পর্ক হলো, এই ঘাড় থেকে আমাদের এই হাতে সব নার্ভ ডিস্ট্রিবিউশন হয়েছে এই ঘাড় থেকে। যখন ঘাড় আপনার এফেক্টেড হবে, কিংবা ঘাড়ে যখন এই নার্ভ প্রেসারে থাকবে, তখন ওই নার্ভ যেই দিকে পৌঁছে গেছে, যেই দিকে ডিস্ট্রিবিউশন হয়েছে, ওই পুরো জায়গাটুকু ঝিনঝিন, শিনশিন, অ্যাবনর্মাল সেন্সেশন বা পেইন নিয়ে আসবে। এই অবস্থায় মনে হবে আপনার যে হাতের দিকে আপনার ঝিনঝিন করতেছে। আপনার প্রশ্ন জাগতে পারে কেন এটা ঘাড় থেকে হবে? এটা ওয়ান কাইন্ড অফ, যে আমরা যখন আপনার লাইট ফ্যান যখন আপনার সুইচ থেকে আপনার লাইট যখন দূরে থাকে, আপনি চাইলেও লাইট আপনার হাত দিয়ে চাইলেও আপনি অফ করতে পারবেন না। এই লাইট অফ করতে গেলে আপনার সুইচের কাছে যেতে হবে, অর্থাৎ যেইখানে মেইন আপনার ওইটার সুইচ, সেখান থেকে বন্ধ করলে লাইটটা অফ হয়ে যাবে। ঠিক একইভাবে আপনার এই সুইচ হলো এই ঘাড় থেকে, আর হাতে হলো আপনার লাইটের মতো। সুতরাং এই হাত আপনার চিকিৎসা করে বা হাত নিয়ে চিন্তা করে লাভ নেই। এই ঘাড় থেকে যে আসতেছে ব্যথাটা, এই ঘাড়ে আপনার চিকিৎসা করতে হবে, তবেই আপনারা
উপকৃত হবেন। এছাড়া ডায়াবেটিক নিউরোপ্যাথির কারণে অনেক সময় হাত পা ঝিনঝিন করতে পারে, এটি পেরিফেরাল নিউরোপ্যাথি। এটি ডায়াবেটিস অতিমাত্রায় যখন ইনসুলিন যখন নার্ভের উপর এফেক্ট করে, যখন নার্ভকে আস্তে আস্তে ড্যামেজ করে যায়, তার যে উদ্দীপনার যে ক্ষমতা, নার্ভের যে স্টিমুলেশনের যে ক্ষমতা, এটা কমিয়ে দেয়, তখন এরকম আপনার ঝিনঝিন ছিনছিন হতে পারে। অনেক রুগীরা কমপ্লেন করে যে আমি যখন শুয়ে থাকি, ডায়াবেটিসের রুগী, তখন আমার মনে হয় যে আমার পায়ের পাতায় পিঁপড়া চলে যাচ্ছে অথবা কোনো পোকা চলে যাচ্ছে, এরকম অনুভূতি হয়। এই অনুভূতিগুলো ডায়াবেটিস নিউরোপ্যাথির কারণে হতে পারে। সেক্ষেত্রে আপনার ডায়াবেটিক কন্ট্রোলে আনলেই কেবল এগুলো কমতে পারে। এছাড়া কারো যদি পায়ের উপর পা বা হাতের উপর হাত যখন প্রেশার লেগে থাকে, যখন নার্ভ ঠিকমতো পালস করতে ঠিকমতো তাদের স্টিমুলেশন যখন পাস না করতে পারে, নার্ভের যে স্বাভাবিক কার্যক্রম এটা যদি ব্যাহত হয়, তখনই কেবল এরকম ধরে আসে, অবশ লাগে, ঝিনঝিন করে। এটি একটা নর্মাল প্রসেস। যখন আপনার এটা প্রেশার আপনি সরিয়ে দিবেন, যখন একটু নড়াচড়া করবেন, তখন আপনার ঠিক হয়ে যাবে। এর সাথে আছে ভিটামিন B12। ভিটামিন B12-এর যদি আপনার ঘাটতি থাকে, সেক্ষেত্রে আপনার হাত পা ঝিনঝিন করতে পারে। এবার আসি আমরা চিকিৎসা নিয়ে আলোচনা। তাহলে আমাদের যদি ঘাড় ব্যথা হয়, আমাদের হাতের দিকে ঝিনঝিন ছিনছিন করে, তাহলে কি ধরনের চিকিৎসা নিব? মনে রাখতে হবে, যদি আপনার ডায়াবেটিক নিউরোপ্যাথি হয়, সেক্ষেত্রে আপনার ডায়াবেটিক কন্ট্রোল করতে হবে। ইনসুলিন যেন আপনার কন্ট্রোলে থাকে, এইটার বিকল্প কিছুই নাই। আপনি ডায়াবেটিস কন্ট্রোল না করে আপনার অন্যান্য চিকিৎসা নিলে খুব বেশি ফলপ্রসূ হবে না। সুতরাং আপনার যদি ডায়াবেটিসের কারণে আপনার এরকম হাত পা ঝিনঝিন করে, অবশ্যই আপনার ডায়াবেটিসের দিকে খেয়াল দিতে হবে। এছাড়া যদি আপনার রক্ত সঞ্চালনের কারণে যদি আপনার এটা হয়, এটা খুব বেশি ভয়ের কিছু নাই। যখন এই পায়ের উপর পা থাকে, হাতের উপর হাত থাকে, এরকম যখন আপনি সরিয়ে দিবেন কিংবা একটু মাসাজ করবেন, বা এটা ব্লাড সার্কুলেশনটা যদি আবার ঠিক হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনার এই প্রবলেম সলভ হয়ে যাবে। এবার আসি আমরা ভিটামিন B12। ভিটামিন B12 যখন আপনার কমে যাবে, সেই ক্ষেত্রে হঠাৎ কোনো কারণ ছাড়া আপনার হাত পা ঝিনঝিন করতে পারে। সেক্ষেত্রে আপনার ভিটামিন B12 খেতে পারেন। ভিটামিন B12 বাজারে খুবই সস্তা। অন্যান্য সব ভিটামিনের চেয়ে আমার মনে হয় যে ভিটামিন বি কমপ্লেক্সের যে দাম, এটা খুবই সস্তা, আপনারা খেতে পারেন। যদি আপনি ভিটামিন B12 ইনটেক করেন, আশা করি এরকম ঝিঝি, যে ভিটামিন B12-এর অভাবজনিত ঝিঝি, এটা চলে যাবে। এবার আসি আসল কারণ বা ব্রডলি, তা হলো আমাদের যে ঘাড়ে যদি সার্ভাইকাল স্পন্ডাইলোসিস বা ডিস্কের রিলেটেড কারণে যদি হয়, এটাই সাধারণত বেশি হয়ে থাকে, এটা সিরিয়াস একটা কন্ডিশন। যদি এটা হয়ে থাকে, তাহলে আপনার এই ঘাড়ের জন্য আপনার ফিজিওথেরাপি নিতে হবে। এটা কনজারভেটিভ ট্রিটমেন্ট। এটি যদি আপনি প্রথম দিকে নেন, এটি 2 থেকে 3 সপ্তাহ যদি আপনি ফিজিওথেরাপি কন্টিনিউ করতে পারেন, আশা করা যায় আপনার জীবদ্দশায় খুব বেশি প্রবলেমে পড়বে না। সুতরাং আপনার যে প্রবলেম, এটা টোটালি কিউর হয়ে যাবে বা একেবারে ভালো হয়ে যাবে। তবে মনে রাখা দরকার, আপনারা যদি প্রথম দিকে এটাকে গুরুত্ব না দেন, এরকম যদি ডিস্কজনিত প্রবলেম, ঘাড় ব্যথা, তাহলে আপনার অপারেশন পর্যন্ত যাওয়া লাগতে পারে। তবে এরকম ঘাড় ব্যথা যখন আপনার অপারেশনে যাবেন, এটা সাকসেস রেট অনেক সময় খুব ভালো আসে না। তখন আপনার 4 হাত পায়ে আপনার পঙ্গু হয়ে যেতে পারে। এটা ভয় দেখানোর জন্য, এটা বাস্তবতা। সুতরাং আপনার যখন আপনার হাতে তীব্র ব্যথা, সবসময় কন্টিনিউয়াস ব্যথা থাকবে, যে কোনোভাবেই ব্যথা কমে না, এটা রেড সাইন হতে পারে। এই রেড সাইন হলে আপনার অপারেশন লাগবে। বিশেষ করে আপনার যদি পেশাব পায়খানা ধরে রাখতে না পারেন, তখন আপনার অপারেশন লাগবে। তারপর সার্ভাইকাল মাইলোপ্যাথি হতে পারে। দেখা যাবে যে আপনি তখন ঢুলে পড়ে যাচ্ছেন, আপনি ঠিকমতো হাঁটতে পারতেছেন না, কিংবা অন্য যে কমপ্লিকেশনগুলো এটি ডেভেলপ করতে পারে। সার্ভাইকাল প্রবলেম থেকে সার্ভাইকাল মাইলোপ্যাথি। তবে যদি আপনার রেড সাইন ডেভেলপ করে বলে, তখন আপনার এই অপারেশনের কাছাকাছি চলে যাওয়া লাগতে পারে। সুতরাং প্রথম দিকে আপনার এই ঘাড় ব্যথাকে গুরুত্ব দিতে হবে। প্রথম দিকে আপনার ফিজিওথেরাপি স্টার্ট করতে হবে। ফিজিওথেরাপির মাধ্যমে আপনি সম্পূর্ণ সুস্থ হতে পারবেন। আশা করি আমাদের ভিডিওর মাধ্যমে এই সম্পর্কে সম্যক ধারণা পেয়েছেন। এরকম ভিডিও আপনি এবং আপনার আত্মীয়দের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।